নমস্কার। সৌমত লাইভে আপনাদের সকলকে স্বাগত। আনফিল্টার আলোচনার আরো একটি পর্বে আমি ও অয়ন দুজনেই হাজির। তো আজকে মেনলি আমরা যে ব্যাপারটা নিয়ে ডিসকাশন করব, কারণ রাত পোহালেই আইপিএল এর সূচনা, এবং আইপিএল এর সূচনা হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কে কে আর বনাম আরসিবির ম্যাচ দিয়ে, একটা হেভিওয়েট ম্যাচ আমরা বলতে পারি। তো আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু আইপিএল এর মহারণ শুরু হয়ে যাবে। ও তারপরেই কিন্তু এই মহাযুদ্ধের শেষ হবে সেই 25শে মে গিয়ে। তখন আমরা জানতে পারবো কে উইনার কে লুজার। তো তার আগে, আইপিএল শুরু হওয়ার আগে, আমরা একেবারে প্রত্যেকটা স্কোয়াড নিয়ে একটু ডিসকাশন করে নেবো ডিপ ড্রাইভ ভাবে, এবং কোন চারটে টিম আমাদের দুজনের ফেভারিটস হবে টপ 4-এ যাওয়ার জন্য, সেটা আমরা এই ভিডিওতে জেনে নেবো। প্রত্যেকটা টিমের স্ট্রেংথ, প্রত্যেকটা টিমের উইকনেস নিয়ে আলোচনা হবে ডিটেলসে। তো এই ভিডিওটা পুরোটা দেখবে। তো অয়ন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও অনেকদিন পর আনফিল্টার্ডে তোকে স্বাগত। অনেকদিন পর এই ভিডিওতে তুই আসছিস। তো বল, আইপিএল নিয়ে প্রথমে বল কতটা এক্সাইটেড। আইপিএল নিয়ে তো খুবই এক্সাইটেড। এমন কেউ নেই যারা ক্রিকেট প্রেমী যারা আইপিএল নিয়ে এক্সাইটেড নয়। কারণ আমাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অন্য সময় একটা এবারে আইপিএলটা কেন অন্যরকম, কারণ তার কারণটা বলি। অন্য সময় যখন আইপিএল হতো তখন ইন্ডিয়ার ন্যাশনাল টিমের মানে ইন্ডিয়া টিমের ব্যর্থটাকে ভোলানোর জন্য আইপিএল হতো। মানে আইপিএল শুরু হলো তারা যেন ইন্ডিয়া কোনো আইসিসি ইভেন্ট হুম। হেরেছে, বা বর্ডার গাভাস্কার ট্রফি হারা, বা ইংল্যান্ডে গিয়ে হারা, এরপরে আইপিএল হয়েছে, মানে এটাকে ভোলানোর জন্য হুম। আইপিএল। হুম। বাট এবারে আইপিএলটা কিন্তু অন্যরকম, কারণ এবারে হুম। কিন্তু ইন্ডিয়া কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে আইপিএল এ আসছে, বা আইপিএল হচ্ছে আর কি। তাই এবারে কোনো কি শুধু ভোলানোর নেই, তাই আনন্দটা এবারে দ্বিগুণ হয়ে গেছে। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি না, তোর মনে থাকবে ইন্ডিয়া কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার পরে কিন্তু এটাই ফার্স্ট আইপিএল। গত বছর যখন আইপিএল শেষ হয়েছিল তখন কিন্তু ইন্ডিয়ার 50 ওভার ওয়ার্ল্ড কাপ হেরে আইপিএল স্টার্ট করেছিল। আর এই বছরের যখন আইপিএল স্টার্ট হচ্ছে, ইন্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন। তো প্রত্যেকটা ইন্ডিয়ান ফ্যানেদের কাছেই কিন্তু এই বছরের আইপিএলটা একটু অন্যরকম হতে চলেছে। আজকের আমাদের প্রথম টিম হলো চেন্নাই সুপার কিংস। সবচেয়ে বেশি প্লে অফ ও সবচেয়ে বেশি, ওয়ান অফ দা সবচেয়ে বেশি ট্রফি উইনিং ক্যাপ্টেন যে টিমে আছে অ্যাজ আ প্লেয়ার এই বছর, বাট অ্যাজ আ ফ্র্যাঞ্চাইজি সবচেয়ে বেশি প্লে অফ খেলেছে ও সবচেয়ে বেশি ট্রফি জিতেছে যে টিম, সেটা হলো চেন্নাই সুপার কিংস। তো চেন্নাই সুপার কিংস কে নিয়ে তাহলে স্টার্ট করা যাক। প্রথমেই বল, একদম চেন্নাই একদম। সুপার কিংস এর স্কোয়াডটা কেমন লাগছে তো এই বছর? চেন্নাই আমার কাছে এবারে চ্যাম্পিয়ন হওয়ার একটা অন্যতম কন্টেন্ডার। মানে অন্যতম মানে বোঝা, এখানে আচ্ছা। অনেকজনকে আমি ইনক্লুড করছি, বাট সেটা বলছি না। আমার মতে চেন্নাই এবারে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে 70% এগিয়ে, 70 থেকে 60%। মানে 70% তো বটে। এখন থেকে প্রেডিক্ট মানে খেলা না দেখে তো এটা তো হাওয়ায় কথা ভাসানো। তাও আমার মনে হচ্ছে যা টিম যা ব্যালেন্স, যেভাবে দেখ হোম গ্রাউন্ডে 7টা ম্যাচ আছে। 7টা না, সরি, হ্যাঁ 7টা ম্যাচ হুম। তো। হ্যাঁ, হুম, 7টা ম্যাচ আছে। চিপকে 7টা ম্যাচ সে পাবে। হোম 7টা ম্যাচের মধ্যে চেন্নাই মিনিমাম মিনিমাম 5টা জেতার জন্য লড়বে। 5টা জিততেই হবে চেন্নাই। 5 দুগুণে 10 পয়েন্ট হুম। সেখানেই হয়ে যাচ্ছে ক্ষেত্রে। ঠিক আছে। হুম। তারপরে তোর হচ্ছে বাদ বাকি অ্যাওয়ে ম্যাচ আর 7টা আছে, সেখান থেকে মিনিমাম আরো 4টে জেতার চেষ্টা করবে। তো সেখানে 18 পয়েন্টে চেন্নাই হুম। কোয়ালিফাই করতে হবে। চেন্নাই এরকমই প্ল্যানে নামবে। তাই হুম। হোম গ্রাউন্ডে চেন্নাইকে হারাতে গেলে যে কোনো টিমকে বেগ পেতে হবে, কারণ অলরেডি রবিচন্দ্র অশ্বিন আছে, জাদেজা তো ছিলই, এবং নূর আহমেদ। এই যে 3টে স্পিনারই আমার মনে হয় চেন্নাই খেলাবে চিপকে। এবং তাদের কাছে যে হুম। ব্যাটসম্যান আছে, সে রাচিন রবীন্দ্র হোক, ডেভন কনওয়ে হোক, ধোনি, ঠিক আছে, রাহুল ত্রিপাঠী একটা ভালো সাইনিং, ভালো স্পিন খেলে, ঠিক আছে, লাস্টে শিবম দুবে, ঠিক আছে, জাদেজা। তো এক মানে ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন অবভিয়াসলি। মানে একটা টিম যেটা পুরোপুরি ব্যালেন্স টিম, স্পিন খেলার দক্ষতা রাখে, এবং লাস্টে বিগ হিটার, সেটা জাদেজা হোক, সেটা এমএস হোক, কি সেটা তোর শিবম দুবে হোক, ঠিক আছে। এমনকি এটা বললেও চলবে না, তারা কিন্তু একটা ফাস্ট বোলার, তোর হচ্ছে ইংল্যান্ডের তোর হচ্ছে জেমি স্যাম ওভারটন। কারান। জেমি স্যাম ওভারটন তো কারান, আছে, জেমি স্যাম ওভারটন কারান, দুজনকে। দুজনকেই হুম। নিয়েছে। তো সেক্ষেত্রে আমি হুম। মনে করি চেন্নাই এবারে কিন্তু আইপিএল জেতার জন্য একটা অন্যতম, মানে চেন্নাই যদি প্লে অফসে না পৌঁছায় তাহলে আমি অবাক হব। কিন্তু আমি তোকে যেটা বলছি, তুই আর একটা প্লেয়ারকে ভুলে গেছিস হয়তো। 3D প্লেয়ার বিজয় শঙ্করকেও কিন্তু চেন্নাই নিয়েছে। তো কোনোভাবে কি বিজয় শঙ্করের তুই ন্যাশনাল টিমে কামব্যাক দেখতে পাচ্ছিস?
না, যবে থেকে রোহিত শর্মা ক্যাপ্টেন হয়েছে তবে থেকে আমি মুম্বাই প্লেয়ারদের কামব্যাকটা অবশ্যই ইন্ডিয়া টিমে দেখি। চেন্নাই প্লেয়ার তবে থেকে, নাহলে তো ঋতুরাজ গায়কোয়াড় সবার আগে চান্স যে কোনো টিমে, ঠিক আছে। হ্যাঁ, ঋতুরাজ তার উপর গায়কোয়াড় আবার তো সত্যি কথা বলতে, হ্যাঁ, গম্ভীর আসার আগে তার চান্স উপর পাচ্ছিল, গম্ভীর গম্ভীর, এসে ওটাই ঋতুরাজ বলতে গায়কোয়াড়। গম্ভীর, মানে চেন্নাই খেলার যে কোনো প্লেয়ার গম্ভীর আসার পরে কতটা চান্স পাবে সেটা সেটা জাদেজা অবশ্যই আলাদা এক্সেপশনাল, সে জাদেজাকে রাখতেই হবে। হুম। But আমি জানি না, আমি হয়তো কেকেআর এর থেকে অনেক নতুন নতুন প্লেয়ারকে আমি হয়তো দেখতে পারি রাহানেও এবারে ইন্ডিয়ার হয়ে খেলতেও পারে। আচ্ছা, তো তোর কি মনে হয় এক্স ফ্যাক্টর প্লেয়ার কে হতে পারে এই চেন্নাইয়ের স্কোয়াডে? চেন্নাই এক্স ফ্যাক্টর প্লেয়ার অবভিয়াসলি যেখানে ধোনি আছে, যেখানে আর কোনো ফ্যাক্টর কাজ করে, এটা ধোনি ফ্যাক্টর, ঠিক আছে। ধোনি হুম। ফ্যাক্টরই চেন্নাই, এক্স ফ্যাক্টর বলে কিছু নেই। ধোনি ফ্যাক্টর, ধোনি উইকেটের হ্যাঁ, তো পিছন থেকে যা করবে। না ভাই, আমি আমি হ্যাঁ, যেখানে সেটা সেটা তো ধোনি একটা। ক্যাপ্টেন সেখানে আমি এই টিম, দেখ আমি তোকে বলছি এই টিমটাই সেম রাখ, ধোনিকে টিমটা থেকে সরিয়ে দে, চেন্নাই হয়তো হার্ডলি 14টার মধ্যে 5টা 6টা ম্যাচ, হার্ড, ঠিক আছে। আমি তো বলছি ওটা সেম একটা তুই। টিম, সেম টিমরা চেন্নাইয়ে, হ্যাঁ, যেখানে ধোনি আছে সেখানে ধোনি ফ্যাক্টর কাজ করবে, আর কোনো এক্স ফ্যাক্টর ওয়াই ফ্যাক্টর কোনো কিছু কাজ করবে। তার মানে তুই বলছিস এখানে সবকিছুই ধোনি, মানে ধোনির ওপরই পুরো টিমটা আছে এখনো। দেখ এটা ওনার, এখানে চেন্নাইয়ের যারা ওনার তারাও জানে, ধোনিকে তারা বলে দিই যে তুমি যত বছর এ তো খেলো খেলো, ব্র্যান্ড 50 ভ্যালু 60 হিসাবে যদি 70। দেখিস। হ্যাঁ। দেখ একটা প্লেয়ারের কাজ কি, ব্যাটিং এ তার কোনো কন্ট্রিবিউশন নেই, ঠিক আছে, তিনি 7-8-এ ব্যাট করেন। এবারে আমার ডাউট আছে যে তার আগে অশ্বিনকেও পাঠিয়ে দিতে পারে। একটা প্লেয়ার শুধু ক্যাপ্টেন হয়, ক্যাপ্টেন করছে ক্যাপ্টেনশিপ, ঠিক আছে। হুম। তো এই থেকে বোঝা যায় ধোনির কি ক্যারিজমা। তাই আমি আগেই বললাম এক্স ফ্যাক্টর ওয়াই ফ্যাক্টর চেন্নাইয়ে কাজ করে না, এটা অন্য টিম হতে পারে, বাট চেন্নাইতে যেটা কাজ করে সেটা ধোনি ফ্যাক্টর। আচ্ছা, চেন্নাই সুপার কিংস থেকে কি তুই কারককে পার্পেল ক্যাপ বা অরেঞ্জ ক্যাপের লিস্টে দেখতে পাচ্ছিস? আমার মনে হয় যদি নূর আহমেদ বাইরের ম্যাচগুলো খেলে, মানে হোম ছাড়াও যদি বাইরের ম্যাচগুলো খেলে, সেটা চান্স খুব কম। হুম। তাহলে আমি বলতাম নূর আহমেদ, ঠিক আছে। কারণ আমরা দেখেছি হুম। কুলদীপ যাদব ধোনির সময় কিন্তু আনবিটেবল বোলার ছিল, ঠিক আছে, উইকেট হ্যাঁ, নিত। সেটা তো সেটা ঠিক, নূর সেটা আহমেদ ঠিক। যদি হ্যাঁ, হ্যাঁ। ধোনি ইনস্ট্রাকশন ফলো করে তাহলে কিন্তু, যেহেতু আমার মনে হয় চেন্নাইয়ের চিপকে শুধু নূর আহমেদ খেলবে, তাই হুম। 7টা ম্যাচে পার্পেল ক্যাপ পাওয়ার চান্সটা কম, রেদার 14টা ম্যাচে। আমি হুম। এই জন্য বললাম যদি 14টা ম্যাচ নূর আহমেদ খেলে তাহলে নূর আহমেদ হাইয়েস্ট উইকেট টেকার হবে আইপিএল। আর অরেঞ্জ ক্যাপে কি কোনোভাবে ঋতুরাজ গায়কোয়াড় এবার নাম লেখাতে পারে? কারণ খুব দরকার, নইলে কিন্তু ঋতুরাজের ন্যাশনাল টিমে কামব্যাক প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে দিনের পর দিন। না, ঋতুরাজ গায়কোয়াড় কার জায়গায় খেলবে ন্যাশনাল টিমে? আমাদের ওয়ান ডে টিম সেট আছে, টি-20 টিম সেট আছে। হ্যাঁ, একটা প্রশ্ন চিহ্ন থাকবে টি-20তে, তোর হচ্ছে শুভমান গিলের জায়গাটা। বাট আমার টি মনে হয় না, টোয়েন্টিতে আমার শুভমান মনে গিল হয় চান্স পাচ্ছে না। হয়তো তোর অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসন। আর এই সঞ্জু স্যামসন। তো সেক্ষেত্রে কার জায়গায়, ঋতুরাজ জায়গায় কার জায়গায় যায়? আর একটা কথা, এই যে জাদেজা, অশ্বিন আর ধোনি, এই তিনজনের যে হোম কামিং, তিনজনের যে একসাথে খেলা, এটা কেমন ভাবে দেখছিস তুই? হ্যাঁ, তার সাথে আশ্বিনের অবশ্যই ক্ষেত্রে অবশ্যই আরেকজনের হোম হোম কামিং। কামিং হয়েছে, কিন্তু সেটা হলো স্যাম কারান। স্যাম কারানকে এত সস্তায় চেন্নাই তুলেছিল অকশনে, মানে দেখবার মতো। তো চারজনের মানে দুজনের হোম কামিং আর দুজন তো হোমেই ছিল। এই চারজনকে একসাথে তুই কিভাবে দেখছিস স্কোয়াড? দেখ স্যাম কারণের ক্ষেত্রে আমি জানি না, বাট আশ্বিন কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে চলেছে চেন্নাইয়ের হয়ে, ঠিক আছে, যেখানে অনেক বছর পরে আমরা আশ্বিন আর ধোনিকে একসাথে দেখবো। তাই আশ্বিন, যে একটা কন্ট্রোভার্সি হয়েছিল তার রিটায়ারমেন্ট নিয়ে, তাই সেই জবাবটা আশ্বিন দিতে চাইবে। খোঁচা খাওয়া বাঘ হয়ে গেছে আশ্বিন, তিনি আমাদের মতনই ইউটিউবে এখন ভিডিও করেন, কিন্তু আশা করছি তার এখন অনেক জবাব দেওয়া বাকি আছে। এটা তো ঠিক। একটা কোনো তোর কি মনে হচ্ছে উইকনেস কি হতে পারে চেন্নাই সুপার কিংস এর জন্য? উইক লিঙ্ক। উইক লিঙ্ক বলতে একমাত্র আমি যা দেখতে পাচ্ছি যে এখনকার টি-20 ক্রিকেট একটু পাল্টেছে।
কারণ প্রথম 6 ওভারে একটা টিম যে বেশি বেশি রান করতে চাইছে, তাই প্রত্যেকটা টিমের টার্গেটই এখন 300 পার করা, বা তোর হচ্ছে 6 ওভারে হুম। মিনিমাম 100-র উপরে করা। তো সেক্ষেত্রে ওপেনার একটু, যেহেতু একটু তোর প্রপার টি-20 ব্যাটসম্যান কেউ নয়, তাই সেক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। বাট ডিপেন্ড করছে ভাই, চেন্নাইয়ের পিছে সেরকম যে কোনো ওপেনারই সেরকম কি করবে কিনা। তাই আমি বলবো ওপেনিং স্লটটা একটু উইক, বাদ বাকি সব ঠিকই আছে। আর তুই কাকে দেখছিস ঋতুরাজের সাথে ওপেনিং করতে, ডেভন কনওয়ে না রাচিন রবীন্দ্র? আর রাচিন রবীন্দ্র যেভাবে ব্যাট করেছে টি-20, আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি তোর ফাইনাল, ঠিক আছে, গোটা তোর হচ্ছে ব্যাট মানে সব থেকে হাইস্ট রান গেটার, ঠিক আছে। তো হুম। সেক্ষেত্রে ডেভান কনওয়ের জায়গায় আমি অবশ্যই রাচিন রবীন্দ্র। আচ্ছা, তো আমি একটা প্লেইং ইলেভেন বানাচ্ছি, তুই কতটা এগ্রি করছিস সেটা আমাকে বলিস। হ্যাঁ? ঋতুরাজ গায়কোয়াড়, আমি যদি তোর কথায় চলি, রাচিন রবীন্দ্র অবলিক ডেভন কনওয়ে, আমি দুজনের মধ্যেই রাখলাম। হয়তো কোনো ম্যাচে কনওয়ে খেললো, কোনো ম্যাচে রবীন্দ্র খেললো, যার ফর্ম ভালো সেই চান্স পাবে, এটা একদম সার্টেন। 3 নম্বরে রাহুল ত্রিপাঠী, আমার মনে হয় না কোনো ডাউট থাকার কথা এই বিষয়ে। তিন হুম নম্বরে রাহুল ত্রিপাঠী, রাইট? হুম। এই 4 নম্বর পজিশনটায় কে খেলবে? তোর কি মনে হয়, শিবম দুবে, না বিজয় শঙ্কর, না এদিকে তোর দীপক হুডা, এই তিনজনের মধ্যে কে খেলতে পারে? আমার মনে হয় শিবম না দুবেকে আমার 5-এ মনে, খেলিয়ে এখানে কি আর হ্যাঁ একটা আমার, ব্যাটসম্যান। না আমার আমার মনে হয় তোর শিবম দুবেকেই খেলানো উচিত। 4-এ জাদেজা, 6-এ ধোনি, 7-এ তোর অশ্বিন, বা 7-এ আরেকটা যদি শ্যাম কারানকে ঢোকানো যায়, না, আমার তাহলে মনে হয় 7-এ আমার শ্যাম মনে হয় কারান আর, আমার মনে হয় ধোনির আগে স্যাম কারান খেলবে, ধোনির আগে স্যাম কারান হবে। হ্যাঁ ওটাই বলছি, ধোনির আগে ওই 6-7-8টা নিয়ে ব্যাপার। মানে আমি বলছি এক্সট্রা কোনো ব্যাটসম্যান বিজয়, তার ঢোকাবে না। কারণ না ঢোকাতে পারে কেন বলছি, তো ইম্প্যাক্ট প্লেয়ারের রুল আছে। আমি তো আগের বছর দেখলাম মহিষা পাথিরানাকে ওরা নামাতো না ফার্স্ট ইলেভেনে, ওরা ইম্প্যাক্ট প্লেয়ার করে নামাতো কোনো একটা ব্যাটসম্যানকে তুলে। বা যদি পাথিরানা ফার্স্টে খেলতো সেক্ষেত্রে তো, তাহলে ওকে হ্যাঁ। হুম, তারপর জেমি হতে পারে ওভারটনের কিছু বলা কোনো যাচ্ছে না। জায়গা হবে কিনা দেখতে হবে অবশ্যই। আর একটা প্লেয়ার, যাকে ইন্ডিয়ান প্লেয়ার যার কথা খুব কম হচ্ছে বাট এফেক্টিভ হতে পারে, আমি কিন্তু আগেও বলছি, সেটা হলো কিন্তু খালিল আহমেদ। খালিল আহমেদ কিন্তু দিল্লির হয়ে ভালোই বোলিং করতো। ও যে পার্পেল ক্যাপের যে লিস্টটা, সেখানে অলমোস্ট টপের দিকেই থাকতো। তো খালিল আহমেদকে কিন্তু চেন্নাই নিয়েছে। তো ওয়ান অফ দা প্লেয়ার লুক আউট ফর খালিল আহমেদ, এক্সপিরিয়েন্স প্লেয়ার। তো এর পরের টিমে মুভ করছি তাহলে। পরের টিম হচ্ছে আমার কাছে দিল্লি ক্যাপিটালস। মানে প্রথম টিমটা যেমন সাফল্যের সাথে ঘেরা, এই টিমটা তেমন অসফলতার সাথে ঘেরা। মানে অসফলতা যেন এই টিমটাকে পিছনই ছাড়ছে না। আহ শ্রেয়াস আইয়ার ট্রফি জিতিয়ে, মানে ট্রফি জেতানো তো কাছাকাছি নিয়ে গেছিল 2020 সালে, ফাইনালে তুলেছিল। তারপর শ্রেয়াস আইয়ারকে ক্যাপ্টেন্সি থেকে চেঞ্জ করা হয় এবং নতুন ক্যাপ্টেন হয় ঋষভ পান্ট। তারপর থেকে টিমটা ক্রমাগত বাজে পারফরমেন্স করে, খারাপ পারফরমেন্স করে। ও আজকের একটা টাইম এমন এসে দাঁড়িয়েছে যে দিল্লি ক্যাপিটালস কিন্তু রীতিমতো স্ট্রাগল করছে নিজেদের জায়গাটা ফিরে পাওয়ার জন্য, সেই 2020 নিজেদের জায়গাটা ফিরে পাওয়ার জন্য। মেগা অকশনের আগে দিল্লি ক্যাপিটালসের টিমটা প্রায় ছন্নছাড়া হয়ে গেছিল। মেগা অকশনে তারা কতটা গোছাতে পারলো সেটা নিয়ে যদি একটু ডিসকাশন করা যায়। অক্ষর প্যাটেলকে ক্যাপ্টেন অ্যানাউন্স করা হয়েছে, যাকে রিটেন করা হয়েছিল 16.50 কোটি টাকা দিয়ে। অক্ষর প্যাটেল ক্যাপ্টেন, এবং এক্ষেত্রে একটা ওয়ান অফ দ্য ফ্র্যাঞ্চাইজি যারা কিন্তু ভাইস ক্যাপ্টেনও অ্যানাউন্স করেছে, সেটা হলো ফাফ ডুপ্লেসিকে তারা ভাইস ক্যাপ্টেন অ্যানাউন্স করেছে। এর থেকে বোঝা যাচ্ছে কিন্তু কেএল রাহুল তাদের যে ক্যাপ্টেন্সি বা লিডিং স্কিমে কিন্তু নেই। কেএল রাহুল, তো কেএল রাহুলকে আমরা এজ আ ব্যাটার দেখতে পাবো। প্রশ্নটা হচ্ছে কেএল রাহুল কোন পজিশনে ব্যাট করবে। কারণ তুই যদি এই টিমটা দেখিস, টু মেনি টপ অর্ডার ব্যাটসম্যান। আমি যা দেখতে পাচ্ছি এই টিমটাতে টু মেনি টপ অর্ডার ব্যাটসম্যান, যাকেই দেখছি সেই টপ অর্ডার ব্যাটসম্যান। তো লোয়ার অর্ডারে কারা খেলবে, তোর কি মনে হয় দিল্লি ক্যাপিটালস টিমটা? দেখ দিল্লিতে আমার সম্ভবত স্টার্ককে নিয়েছে, মিচেল স্টার্ক। স্টার্ক, নিচের স্টার্ক আছে। তা এখানে একটা থিঙ্কিং যে কেন এই মানে ফ্র্যাঞ্চাইজি এরা কাপ জেতেনি, যেখানে ফিরোজ শাহ কোটলার মতন একটা ছোট্ট স্টেডিয়াম, যেখানে ফাস্ট বোলারদের তুলোধনা করা হয়, সেখানে মিচেল স্টার্ক, ঠিক আছে। তো এই যে
থিঙ্কিং যে তোমার বোলিং লাইন আপটা তুমি সেরকম করোনি, এত টাকা তোমার কাছে, প্রায় সেকেন্ড না থার্ড হাইস্ট টাকা ছিল, থার্ড কি ফোর্থ হাইস্ট, হ্যাঁ। হুম। তো সেক্ষেত্রে তুমি একটা টিম মানে তোমার থিঙ্কিং, তো সেক্ষেত্রে আবার ওপেনিং এ তুই বলছিস কে এল রাহুল আছে, ফাফ তা ডুপ্লেসি তুই, আছে, আর কি আছে? হ্যাঁ, তুই ওপেনিংটা দেখ, আমি তোকে বলে দিই। জেক ফ্রেজার ম্যাকগ্রাথ আগের বছর খুব ভালো খেলেছে, কিন্তু তারপর থেকে জেক ফ্রেজার ম্যাকগ্রাথ একদমই ফর্মে নেই। জেক ফ্রেজার ম্যাকগ্রাথ এই প্লেয়ারটা অস্ট্রেলিয়া। সেকেন্ড ফাফ ডুপ্লেসি, ঠিক আছে, কে এল রাহুল, অভিষেক পোরেল এবং ট্রিস্টেন স্টাবস। এই পাঁচটা প্লেয়ার বললাম, পাঁচটা প্লেয়ারই মোস্ট প্রবাবলি প্লেইং ইলেভেনে খেলবে, এবং পাঁচটা প্লেয়ারই কিন্তু ওপেনিং পজিশনের প্লেয়ার, ওপেনিং নইলে নাম্বার 3 প্লেয়ার। কেউ এখানে লোয়ার ডাউন দ্য অর্ডারের প্লেয়ারই নেই। তারা হয়তো অনেকটা দাও খেলেছিল হ্যারি ব্রুকের ওপর, হ্যারি ব্রুক কিন্তু ছেড়ে চলে গেছে। তো এই ক্ষেত্রে কিন্তু এই টিমটাতে আরো যে বিদেশি আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডোনোভান ফেরেরা। আর তো আমি কারো বিদেশি মানে সেরকম ইম্প্যাক্টফুল মানে ওপেনিং বিদেশি আমি তো দেখতে পাচ্ছি না। এর পরে মিচেল হ্যারি স্টার্ক আছে ব্রুকটাই একটা যাকে ধাক্কা, বোলার হিসাবে ইউজ করবে। ওদের হ্যারি হ্যাঁ, হ্যারি ব্রুকটাই একটা ব্রুক। বড় ধাক্কা হয়ে গেছে। মানে হ্যারি ব্রুক, তুই আমাকে একটা কথা বল, হ্যারি ব্রুকের উপর এতটা দাও খেলেছিল দিল্লি, হ্যারি ব্রুক তো আইপিএল এ এমন কিছু পারফরমেন্স করেন। আর এই রিসেন্ট টাইমসে একটা ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের টি-20 সিরিজ হলো ঘরের মাঠে, সেখানে হ্যারি ব্রুক টোটালি ফ্লপ। অজুহাত দিচ্ছিল এই চোখে দেখতে পাচ্ছি না, কুয়াশার জন্য বল দেখা যাচ্ছে না। সেই ক্ষেত্রে হ্যারি ব্রুকের ওপর এতটা দাও খেলে হ্যারি ব্রুক এখন চলে গেছে। রিপ্লেসমেন্টও আই থিঙ্ক অ্যানাউন্স হয়নি হ্যারি ব্রুকের জন্য। তো তোর কি মনে হয় দিল্লি কোন জায়গা, মানে দিল্লির জন্য কিছু এক্সপেক্টার যদি থেকে থাকে সেটা কি হবে? দেখ, দিল্লির জন্য আইপিএল বহুত দূর হ্যাঁ, আইপিএল ট্রফিটা, ঠিক আছে। আমি দিল্লির সেরকম আশা দেখছি না। আর আমি একমাত্র অক্ষর প্যাটেল আর কুলদীপ যাদব, আমাদের দুটো ইন্ডিয়ান, একদম একদম, স্পিনিং ঠিক আছে, এই স্পিনিংটা দুটো প্লেয়ার, কিন্তু ওয়ার্ল্ড ক্লাস স্পিনিং। ঠিক আছে। আর ফিরোজ শাহ কোটলার মাঠে কতটা স্পিন হবে বল, বা আমরা দেখেছি যে মিসিটও 6 হয়ে যায় কোটলার মাঠে। তো সেক্ষেত্রে হুম। মানে দেখা যাক। দিল্লি নিয়ে আমি পার্সোনালি কোনো কমেন্ট করবো না, কারণ আমার আশা দেখছি না আমি দিল্লি সেরকম, হয়তো একটা দুটো ম্যাচ। আর আর দিল্লির ব্যাপারটা যে দিল্লির ম্যাচগুলোতে তুই সেরকম অবিশ্বাস্য কিছু দেখতেও পাবি না, যে কিছু একটা ঘটে গেছে, এই লাস্ট বল বাকি থাকতে 6 মেরে দিয়েছে, ঠিক আছে। দিল্লির যে ম্যাচগুলো হয় সেটা কাইন্ড অফ তোর এক পেশেই ম্যাচ হয়, না হয় দিল্লি এক পেশে ম্যাচ বার করে, নাহলে দিল্লি এক পেশে ম্যাচ দিয়ে দেয়। তো দিল্লি ক্যাপিটালস বরাবরই একটা মানে, হ্যাঁ, যখন তোর শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন ছিল তখন দিল্লি ভালো খেলেছিল, ফাইনাল পর্যন্ত গেছিল, বাট তারপরে দিল্লি নট আপ টু দা ওয়ার্ক। কারণ তোর ওই সময় যদি তুই লক্ষ্য করিস, দিল্লির কাছে শিখর ধাওয়ানের মতো সলিড ওপেনার ছিল। পৃথ্বী শ ওই সময় খুব ভালো ফর্মে ছিল। তো শিখর ধাওয়ান পৃথ্বী শ ওপেন করতো, বোলিং তাদের অনেক ভালো ছিল। এক্ষেত্রে আমি যা দেখতে পাচ্ছি দুটো স্পিনার একদম ওয়ার্ল্ড ক্লাস স্পিনার আছে, অক্ষর প্যাটেল আর কুলদীপ যাদব। দুজনেই ওয়ার্ল্ড ক্লাস স্পিনার, ইন্ডিয়া টিমের ফার্স্ট প্লেইং ইলেভেনে খেলার মতো স্পিনার। কিন্তু এছাড়া মিচেল স্টার্ক, টি নটরাজন এবং কোথাও একটা গিয়ে মুকেশ কুমার নইলে মোহিত শর্মা, এই দুজনের মধ্যে একজন। এছাড়া তো আমি বোলিংয়েও তাদের মধ্যে খুব একটা দম দেখতে পাচ্ছি না। আহ টি নটরাজন কতটা চোটের সাথে যুদ্ধ করে খেলবে সেটাই দেখবার বিষয়। মিচেল স্টার্ক পুরো সিজন ফিট থাকবে কিনা, বা ফিট থাকলেও পুরো সিজন অ্যাকিউরেসির সাথে বোলিং করতে পারবে কিনা সেটাও দেখবার বিষয়। কে এল রাহুল, ফ্রেজার ম্যাকগ্রাথ, ক্রিস্টেন স্টাবস, অভিষেক পোরেল এবং ফাফ ডুপ্লেসি, পাঁচজনই একই ক্যাটাগরির প্লেয়ার। এর সাথে যদি আমি একটা প্লেয়ার অ্যাড করি, সামির রিজভি, যে আগের বছর চেন্নাইতে ছিল চান্স পয়েন্ট। তো 5-6টা প্লেয়ার আছে একই ভাবে খেলা প্লেয়ার, কোনো হিটার নেই মানে হিটিং। আমি যে বলছি রাসেল, আমি যে বলছি টিম ডেভিড, আমি যে বলছি উইল জ্যাক্স, এইসব ক্যাটাগরির যে প্লেয়ার, এই ক্যাটাগরির প্লেয়ার গুলো কোথায় আছে? তুই কতটা দাও খেলতে পারিস যে ফ্রেজার ম্যাকগ্রাকের ওপর? কারণ গত বছর দিল্লির যে খেলাগুলো ছিল তারপর থেকে যে ফ্রেজার ম্যাকগ্রাক অস্ট্রেলিয়া টিমেরও ধারে কাছে আসতে পারে। রিসেন্টলি টি-20 ওয়ার্ল্ড কাপেও ফ্রেজার ম্যাকগ্রাক চান্স পায়, তো কন্টিনিউয়াস ফ্লপ। তো কোথায় দেখছিস যে ফ্রেজার ম্যাকগ্রাকের বিষয়টা? তাই আইপিএল এ কিছু বলা যায় না, ম্যাগড়া কিছু, বাট ম্যাগড়াকের উপরে ভরসা করে
আমি ম্যাচ জিতবো। ম্যাকরা হয়তো এক দুটো ম্যাচ জিতেই দিতে পারে, বাট ম্যাকরা বিরাট কোহলি নয় যে তার উপরে ভরসা করে হুম। ম্যাচ জেতা, বা রোহিত শর্মা নয়, তো সেক্ষেত্রে সময় লাগবে। বাট একটা দুটোর ম্যাচ উইনার, সেটা ডিপেন্ড করে তোর পুরো টিম কিরকম খেলছে। আর দিল্লির মাঠে অবশ্যই দিল্লি যদি ভালো ফল করতে পারে, তো দিল্লির বোলিংটা ভালো হয়। আমরা দেখেছি গুজরাট টাইটান্স, তাদের কিন্তু বোলিংটা কিন্তু খুব ভালো, তারা ব্যাটিং এ সেরকম কিছু করতে পারে না, বোলিং এ তারা ম্যাচ জিতে যাবে। তো দিল্লির যে বোলার হুম। আছে, খুব যে খারাপ বোলার তা নয়। মোহিত শর্মা হোক, মুকেশ কুমার হোক, মিচেল স্টার্ক হোক, নটরাজন হোক, এরা যদি ঠিকঠাক বল করতে পারে এবং অক্ষর প্যাটেল কুলদীপকে সাহায্য করতে পারে, তাহলে কিন্তু দিল্লি কিন্তু বোলিং এর জোরে কিছু করতে পারে। ব্যাটিং এ সেরকম আশা আমি দেখছি না। তুই দিল্লি বলে বলছেন, সেটা একটা টিমে যোগ করে দিই গুজরাট। গুজরাটের ক্ষেত্রে সেম ব্যাপার, বাটলার আর গিল, এই দুটো প্লেয়ার, আর মাঝমাঠে মাঝখানে হচ্ছে তোর ডেভিড মিলার। এই তিনটে প্লেয়ার হুম। ব্যাটসম্যানে যা আছে, তারপরে কিন্তু গুজরাটে ভরে ভরে বোলার আছে, ভরে ভরে বোলার আছে, সিরাজ, রাবাডা, হুম। ঠিক আছে। তাই সেক্ষেত্রে এই দুটো টিম, দিল্লি আর গুজরাট, এই দুটো টিমের ক্ষেত্রে আমি বলবো যে এদের বোলিং কিরাম হয় সেটাই, বোলাররাই ম্যাচ জেতাতে পারে, ব্যাটসম্যান কিন্তু সেরকম নেই। এই টিমে কিন্তু করুণ নায়ার আছে, তুই কি কোথাও একটা করুণ নায়ারের চান্স দেখছিস দিল্লির প্লেইং ইলেভেনে? হ্যাঁ, হতে পারে, খেলা তো হবে। কারণ তুই যেরকম বললি যে ওপেনার সব ভরে ভরে আছে, তো এত ওপেনার তো আর একসাথে খেলবে ওপেনার না। না হলেও তাই টপ অর্ডার ব্যাটসম্যান তুই দেখ না। আমি কি ভাববো যদি জেক ফ্রেজার ম্যাকগ্রাথের সাথে ভাইস ক্যাপ্টেন অ্যানাউন্স করা হয়েছে তোর ফাফ ডুপ্লেসিকে, তাহলে ফাইভ ডুপ্লেসি খেলবে তার মানে প্রত্যেকটা ম্যাচ। তাহলে জেক ফ্রেজার ম্যাকগ্রাথ আর ফাফ ডুপ্লেসি ওপেন করছে, তাহলে কে এল রাহুল কোন পজিশনে খেলবে? কে এল রাহুলকে না, তিনে খেলাবে। আমার মনে হয় রাহুলকে নিচে খেলানোটা ওয়েস্ট হয়ে যাবে। তাহলে রাহুলকে তাহলে ওপেনই কে খেলাও। নিচে খেলবে? ওপেন ম্যাকরাথকে তিনে নামানো, তিনে খেলানো। মানে ডুপ্লেসি আর রাহুলকে তুই ওপেন করাবি, জেক ফ্রেজার ম্যাকগ্রাথকে তুই তিনে খেলাবি। তাহলে তুই যদি তিনে খেলাস সেক্ষেত্রে অভিষেক পোরেলকে তোকে 4 নম্বরে খেলাতে হবে। না, আমি অভিষেক করুণ পুরোহিতকে নায়ার খেলাবো না, যদি আমি করুণ নায়ারকে খেলাবো। তুই 4 নম্বরে করুণ নায়ারকে খেলাবি, তাহলে 5 নম্বরে তোর সিধা ক্রিস্টান স্টাবজি খেলবে। 5 নম্বরে তো তুই অন্য ছয় কাউকে অক্ষর খেলাতে প্যাটেল। পারবি না। 6 অক্ষর প্যাটেল। 7 নম্বরে তুই কাকে আনবি তাহলে? সমীর রিজভি না আশুতোষ শর্মা, আগের বছর যে পাঞ্জাবে হ্যাঁ, খেলেছিল? আশুতোষ শর্মা পাঞ্জাবের হয়ে ভালো খেলেছিল। আশুতোষ সাথে 8-এ তোর হচ্ছে মিচেল স্টার্ক, 9-এ মুকেশ কুমার, 10-এ হচ্ছে তোর টি নটরাজন, আর 11-এ কুলদীপ যাদব। ভালো team। কিন্তু আর আমি ইম্প্যাক্ট বললাম যে প্লেয়ার বোলিং হিসাবে এর তুই উপরে যদি ডিপেন্ড করে। পারিস মোহিত শর্মাকে আনবি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। তবে আমিও দিল্লি টিমটা নিয়ে এই বছর খুব একটা আশাবাদী নই। তারা তাদের যে একজন অকশন করে না, একটু টাকলা করে অকশন টেবিলে বসে, তাকে সবাই বলে যে মাস্টার মাইন্ড মাস্টার মাইন্ড। সে হয়তো অন্য টিমের কেটেছে, কিন্তু নিজের টিমের হয়ে কিছুই, মানে নিজের টিমটাকে সেভাবে গোছাতে কিন্তু পারেনি একদমই দিল্লি। তো অয়ন যেটা বলছিল, যেটা নিয়ে অয়ন কন্টিনিউ করছিল, যে গুজরাট, দিল্লির পরে আমরা কিন্তু আসছি গুজরাট টিম। গুজরাটের যদি স্কোয়াডটা দেখি, রাশিদ খান, শুভমান গিল, সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া, শাহরুখ খান রিটেন প্লেয়ার, কাগিসো ডাবাটা, জস বাটলার, মোহাম্মদ সিরাজ বড় নাম, প্রসিদ্ধ কৃষ্ণা, নিশান্ত সিন্ধু, মাহিপাল লোমরোর, কুমার খুসাগরা, অনুজ রাওয়াত, মানব সুথার, ওয়াশিংটন সুন্দর বড় নাম, জেরাল্ড কোয়েটসে আগে এগেন বড় নাম, আরশাদ খান, গুরনুর ব্রার, সারফেন রদারফোর্ড, আর সাই কিশোর, ঈশান্ত শর্মা, জয়ন্ত যাদব, গ্লেন ফিলিপস, করিম জান্নাত, আর কুলওয়ান্ত খেজরোলিয়া। তো এই কজন প্লেয়ার হচ্ছে গুজরাট টিমটাতে আছে। ক্যাপ্টেন্সি করবে শুভমান গিল। কি মনে হয়, ভাইস ক্যাপ্টেন অ্যানাউন্স করা হয়েছে রাশিদ খান। গুজরাট নিয়ে কি বলবো? দেখ, গুজরাটের যখনই আমি টিম, মানে অকশনটা দেখছিলাম, আমার মনে হচ্ছে গুজরাট ব্যাটসম্যান নিতেই চাইছিল না। তারা সব বোলার, এত বোলার মানে কিছু বলার নেই। তাই গুজরাটকে নিয়েও আমি আগেও বললাম যে আশিস নায়রা হুম। হয়তো ভালো কোচ তিনি, কিন্তু কোথাও না কোথাও হার্দিক পান্ডিয়া তার কাছে একটা এক্স ফ্যাক্টর ছিল, সেই প্লেয়ারটা নেই। তাই আশিস নায়রাও কাইন্ড অফ আগের সিজনে এক্সপোজ হয়ে গেছে, আর এই সিজনেও এক্সপোজ হওয়ার একটা সময়ের অপেক্ষা। না, তুই যদি গত বছরের গুজরাটের এটা দেখিস, গত বছরও কিন্তু গুজরাট 2023 সালে গুজরাট রানার আপ ছিল। আর গত বছর গুজরাট একদম লাস্ট পজিশনে ফিনিশ করেছে। প্লেয়ার তাদের মিসিং ছিল একজন, সেটা হলো হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া শুধু এই টিম থেকে ওই টিমে গেছে।
একটা প্লেয়ারের জন্য একটা টিম তার মানে পুরো ঝরে পড়ে গেল। তার সাথে সাথে ক্যাপ্টেন শুভমান গিল কোনো মতেই ক্যাপ্টেন ম্যাটেরিয়াল নয়, এবং তার যে ডিসিশন সেগুলো ঠিকঠাক ছিল না। তাও আমি বলবো হার্দিক পান্ডা একটা এক্স ফ্যাক্টর ভাই, আমি তোকে আগেও বললাম চেন্নাইয়ে তুই ধোনিকে সরিয়ে দে, যেটা যে অবস্থাটা হবে চেন্নাই সেটাই গুজরাটের সাথে অলরেডি হয়ে গেছে। হার্দিক পান্ডা হচ্ছে একটা ব্যালেন্স, বলেন একটা ব্যালেন্স প্রদান করছিল হার্দিক পান্ডা চলে যাওয়ার হুম পরে। আর এবারে আমি পুরো অপশনটা ভালোভাবে দেখছিলাম, ঠিক আছে, আমি চাই হুম। যে গুজরাট ভালো করুক, গুজরাট সফল হোক, কিন্তু অপশনটা ভালোভাবে দেখার সময় আশিস নায়ডার যা বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছিল যে আশিস নায়ডা মানে খুব খুশি। তিনি ম্যানেজারদের বলছেন কোনো ব্যাপার না, হ্যাঁ হ্যাঁ ভালো প্লেয়ার পেয়ে গেছি, এই মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে যে তিনি অকশনে সব থেকে বেশি বড় দাও খেলে। কিন্তু আদতে যে টিমটা আমরা দেখলাম সেই টিমটা কিন্তু একদমই ব্যালেন্স টিম নয়। জস বাটলার ওদের একটা ভালো পিক, যেটা জস বাটলার, বাট জস বাটলারও কিন্তু ফর্মে নেই সেরকম টাইপ, সেই না, রাজস্থানের মতো ফর্মে কিন্তু নেই। তাই আমি বলবো গুজরাটের সব থেকে ওর্স্ট এবারে অকশন গেছে। মানে নিজেরা হয়তো ভাবিয়েছে যে আমরা খুব ভালো কাজ করেছি, বাট আদতে কিন্তু নয়। সেটা আমরা আইপিএল দেখলেই বুঝতে পারো। বাট আমি গুজরাটকেও প্লে অফ এর ধারে কাছে অন্তত দেখছি, আর যদি পৌঁছায় সেটা ভালো ব্যাপার, বাট দেখছি না ভাই, দেখছি। আর আমি যেটা তোকে বলছি যে এই টিমে কিন্তু একটা একটা ডিপার্টমেন্ট আমার চোখে পড়ছে, যেই ডিপার্টমেন্টটা কিন্তু খুবই স্ট্রং। আর এখানে এই ডিপার্টমেন্টে তিনটে প্লেয়ার আছে, তিনটে প্লেয়ার। ইভেন তুই যদি রাহুল তেওয়াটিয়াকে ধরিস তাহলে চারটে প্লেয়ার, চারটে স্পিনারই কিন্তু সলিড স্পিনার আছে। আমি যদি দেখি রাশিদ খান, আমার মনে হয় না কারোর কোনো কোয়েশ্চেন আছে রাশিদ খানের বোলিং নিয়ে। ওয়াশিংটন সুন্দরকে কিন্তু এই টিমে নেওয়া হয়েছে। তো ওয়াশিংটন সুন্দর অনেক বড় একটা নাম, তার সাথে রাশিদ খান, এবং আর একটা যে প্লেয়ারটা কিন্তু গত বছর খেলেছিল তোর এর জন্য, কি বলবো, গুজরাটের জন্য, সাই কিশোর। আর সাই কিশোর লেফট আর্ম বোলার, সাই কিশোর, এই তিনজনই কিন্তু যথেষ্ট ভালো বোলার। এছাড়া আমি যদি ইনক্লুড করি জয়ন্ত ইয়াদব আছে, ও রাহুল ত্রিপাঠিয়া যদি বোলিং করে, তো পাঁচটা ভালো স্পিনার আছে। জেরাল্ড কোয়েটজে, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, কাগিসো রাবাডা, চারটে ভালো ফাস্ট বোলারও আছে। তো এক্ষেত্রে ঈশান্ত শর্মাকে আমি যদিও অতটা মানে এখন আর সেই প্রাইম ক্যাটাগরিতে রাখছি না, ঈশান্ত শর্মাও আছে, বাট এই কয়েকজনের মধ্যে কিন্তু টস আপ হবে। কারণ ব্যাটিং আমি যা দেখছি টপ থ্রির পরে কিন্তু ব্যাটিং একদমই মানে উইক। কারণ শুভমান গিল, সাই সুদর্শন, জস বাটলার, তারপরে কিন্তু আর কোনো ব্যাটিং নেই। মানে ব্যাটিং ডেপথ কিন্তু ভালোভাবে ল্যাক করবে। শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, কতটা এরা নিচ থেকে সাপোর্ট দিতে পারবে আমার অন্তত ডাউট আছে। তোর কি মনে হয়? না, ডেভিড ডেভিড মিলার আছে। না, ডেভিড ডেভিড মিলার মিলার এই আছে। টিমে নেই। ডেভিড মিলার তো লখনৌ চলে গেছে। ও হ্যাঁ, লখনৌ তো ডেভিড মিলার চলে গেছে, তাই বলি কেউ তো একটা ডেভিড মিসিং আছে। তবে সেটা সেই ক্ষেত্রেই বললাম যে ব্যাটিং একদম খারাপ ব্যাটিং, মানে একদমই ভরসা করা যায় না এই ব্যাটিং নিয়ে। বোলিং এ হয়তো তুমি একটা টিমকে, দেখ এখন যা টি-20 সে কোনো টিম তো আর বেশি 50-60 অল আউট হবে না। তোমার যা বলিং তুমি হার্ডলি একটা টিমকে 130 অল আউট করতে পারো। আর 130 হুম। রান করার মতন তো তোমার প্লেয়ার লাগবে না। তুমি যে টিমটাকে 130 অল আউট করেছো নিশ্চয়ই তোমার বোলিং পিচ সেই টিমেরও বোলার ভালো, তো তোমাকেও বাটলার গিলকে আউট করে দিতে পারে। তারপরে রানটা কে করে 130 হয়তো আউট করে দেবে, বাট তুলতেও তো হবে 130 রান। এটাই একটা বড় ইস্যু সেটাই। আমি আর গুজরাট। গ্লেন ফিলিপসকে দেখছিস কোথাও এই টিমে খেলতে? অবশ্যই খেলানো অবশ্যই হচ্ছে গ্লেন ফিলিপস, মানে গ্লেন ফিলিপস হচ্ছে মিলারের ওই জায়গাটাকে কিন্তু কভার করতে পারে। ঠিক আছে, তো আমার হুম। মনে হয় গ্লেন আর একটা প্লেয়ার আছে ফিলিপসের খেলা ওয়েস্ট উচিত। ইন্ডিয়ান প্লেয়ার, শার্পেন রুদারফোর্ড, হিটার, রাদারফোর্ড যাকে ভালো প্লেয়ার। অ্যাকচুয়ালি হিটার ক্যাপাবিলিটির জন্যই নেওয়া হয়েছে আমার যতটা মনে হয়। কারণ এখানেও সেই টপ অর্ডারে যদি আমি বাটলারকে ছেড়ে দিই, বাটলার একটা এক্সেপশনাল প্লেয়ার, চললে মোটামুটি ম্যাচ জিতিয়ে দেবে। তো বাটলারকে, গিলকে যদি আর কিছুটা ক্ষেত্রে সাই সুদর্শন ছেড়ে দিই, মিডিল লোয়ার অর্ডার কিন্তু ফাঁপা, পুরোই ফাঁপা। মানে কিছুই টিমটার মধ্যে লক্ষ্য করছি না যে ম্যাচ জেতানোর ক্যাপাবিলিটি থাকবে। ওয়াশিংটন সুন্দরকেও কিন্তু এই টিমে অনেকটা ব্যাটিং করতে হবে, নইলে কিন্তু এই টিমটার পক্ষেও প্লে অফ আমার মনে হয় ঠিকই বলেছি, দূরই আছে।
দেখা যাক। তো এর পরের টিমে আমরা মুভ করছি। পরের টিমটা হতে চলেছে আমাদের এগেন, পরের টিম তোর কথা ধরেই আমি চলছি। ডেভিড মিলারের কারেন্ট টিম লখনৌ সুপার জায়ান্ট। এবার বল, এবার তো একটু পজিটিভ সাইডে আসছি আমরা নাকি আলোচনা? পরপর দুটো অবশ্যই টিমকে তুই বলেছিস। লখনৌ লখনৌ এইবারে যে মিডিল অর্ডার সেটা হচ্ছে সব থেকে স্ট্রং মিডিল অর্ডার, ঠিক আছে? মানে তোর হচ্ছে, তুই একটা টিম বলছিস সম্ভবত দিল্লি, যার টপ অর্ডার পুরো ভরে ভরে আছে, আর লখনৌ তোর মিডিল অর্ডার ভরে ভরে আছে। মিচেল মার্শ, রাইট। ঋষভ মিডিল পান্ট, অর্ডার আর ইন্ডিয়ান ডেভিড ফাস্ট বোলার। মিলার, ওটাই বলছি, আবেশ খান, ঠিক আছে? প্রচুর প্রচুর অপশন আছে লখনৌ এর কাছে। লখনৌয়ের কাছে মিচেল মার্শ আছে, লখনৌয়ের কাছে ডেভিড মিলার বলছি আছে, লখনৌয়ের কাছে ঋষভ পান্ত নিজে আছে, লখনৌয়ের কাছে নিকোলাস পুরান আছে, লখনৌয়ের কাছে মার্করাম আছে। ও এই এই এত, এরা তো আমার মনে হয় টপ অর্ডারে প্রবলেম হয়ে যাবে। এদেরকে ডেভিড একে দিয়ে না ওপেন করাতে হয়, মিচেল মার্শকে দিয়ে না ওপেন করাতে হয় টিমটা। আমার ওটাই মনে করাবে। হচ্ছে মিচেল মার্শই ওপেনিং করবে। মিচেল মার্শ। আর এই চারটে বিদেশি কাকে নেবে এরা? এখানে তো প্রচুর ডাউট হয়ে গেল। আর চারটে বিদেশি মানে আমার মনে হয় লখনৌ যা টিম করেছে তাদের বোলিংটা পুরোই ইন্ডিয়ান ওরিয়েন্টেড বোলিং থাকবে। যা লখনৌয়ের হ্যাঁ, টিম এটা দেখছি অলরেডি। পুরো বোলিংই ইন্ডিয়ান। হ্যাঁ, আমার মনে হয় না বোলিং এ কোনো তারা খেলাবে। কারণ তুই তোকে আমি অপশন দিচ্ছি পাঁচটা বিদেশি, তুই কোন চারজনকে ধরবি? নিকোলাস পুরান, ডেভিড মিলার, মার্করাম, মিচেল মার্শ, আর হচ্ছে তোর এদিকে সামার জোসেফ আছে স্কোয়াডে কিছু। মার্করাম, মিচেল মার্শ, ডেভিড মিলার, নিকোলাস পুরান, এই চারজনই কি খেলবে তোর মনে হয়? না, তুই সম্ভবত আর একটা প্লেয়ার মিস করে যাচ্ছিস। আমার কাছে চারজনের মধ্যে আমার মনে হয় তোর মিচেল মার্শ, না, তোর বোলিং হচ্ছে এ আছে তোর আছে সামার জোসেফ বলে একটা বোলার আছে, আর ম্যাথিউ ব্রিক্সি বলে একটা বোলার আছে অস্ট্রেলিয়ান। তো এরা তো মনে হয় না কোনোভাবেই চান্স পাচ্ছে বলে। তো সামার জোসেফেরও আমার আমার মনে হয় এই চারজনই, কারণ মার্করাম আর মিচেল মার্শই মোস্ট প্রবাবলি ওপেন করবে। আর তো কোনো ওপেনারও দেখতে পাচ্ছি না টিমটার মধ্যে, ফুল স্কোয়াডই আমার সামনে আছে। হ্যাঁ, সেটাই হবে, ইন্ডিয়ান বোলার নিয়েই যাবে তারা। তো এটা অলরেডি জাহির খান অলরেডি কোচিং স্টাফে আছে লখনৌ। তো সেক্ষেত্রে হুম। বোলিং এ একটা ভালো তারা মেন্টার পেয়েছে, তো দেখা যাক। তো আমার মনে হয় টিমটা যদি আমরা সাজাই এরকমই হবে। মিচেল মার্শ আর মার্করাম ওপেন করছে, 3 নম্বরে আয়ুষ বাদনি খেলবে, 4 নম্বরে ঋষভ পান্ত, 5 নম্বরে নিকোলাস পুরান, 6 নম্বরে ডেভিড মিলার। রাইট। ইয়েস। আর 7 নম্বরে শাহবাজ আহমেদ খেলতে পারে, যে শাহবাজ আহমেদের হচ্ছে তোর ইয়েতে খেলেছিল, আহ, আমাদের কলকাতায় ছিল, তারপর তোর আরসিবি তে ছিল অনেকদিন, আরসিবির একটা টপ বোলার ছিল শাহবাজ আহমেদ। দেন তারপর আমি যদি চারটে বোলার চুজ করি সেক্ষেত্রেও আমার কাছে মাল্টিপল অপশন আছে। কারণ আমি তোর একে পাচ্ছি, রবি বিষ্ণইকে পাচ্ছি আমার অ্যাজ আ স্পিনার। এছাড়া ফাস্ট বোলার তো ভরে ভরে আছে, ক্যাপ্ট ফাস্ট বোলার আকাশদীপ আছে, আবেশ খান আছে, আব্দুল সামাদ। আমি এই নামটা ভুলে গেছিলাম, আব্দুল সামাদ কিন্তু লোয়ার ডাউন দ্য অর্ডার লখনৌয়ের জন্য একটা বড় নাম হতে পারে। হিটিং ক্যাপাবিলিটির প্লেয়ার কিন্তু আছে, মানে তাদের কাছে কিন্তু ম্যাচ উইনার যে কটা প্লেয়ারের নাম নিচ্ছি সবাই কিন্তু ম্যাচ উইনার। এদের মধ্যে একজনও দাঁড়িয়ে গেলে ম্যাচ বার করে দেবে। আবেশ খান, মসিন খান, তোর এদিকে থাকছে মায়াঙ্ক যাদব ফাস্ট বোলার। তাছাড়া তোর বোলারে আকাশদীপ, অনেক বোলার আছে আর এর কাছে লখনৌ এর কাছে। রাজওয়ার্ধন হাঙ্গারকেকার, যে ইয়াং বোলারটা, তাকে মানে ইয়াং আন্ডার 19-এ খেলেছিল, তাকেও নিয়েছে। তো অনেক অপশন আছে, মাল্টিপল অপশন আছে। তোর ঋষভ পান্তের ক্যাপ্টেন্সি কিরকম দেখছিস তুই? কারণ তারা কিন্তু মার্করাম, মিচেল মার্ক থাকা সত্ত্বেও ঋষভ পান্তকে অ্যানাউন্স করেছে ক্যাপ্টেন, ইন্ডিয়ান ক্যাপ্টেন যেহেতু। কেমন দেখছিস? না, আমার মনে হয় ক্যাপ্টেনশিপ একটা ম্যাটার করবে, কারণ টিম যেটা লখনৌ ম্যানেজমেন্ট বানিয়ে দিয়েছে লখনৌকে,
ভালো টিম মানে, আর এটা কিন্তু দেখতে হবে তারা কিন্তু ঋষভ পান্ত সব থেকে হাইয়েস্ট প্লেয়ার, বিট করা প্লেয়ার, তাকে নিয়েও কিন্তু একটা এমন একটা টিম বানিয়েছে যে টিমটা কিন্তু ধারে বারে দেখে মনে হচ্ছে যে এরা প্লে অফ খেলবে। এইটাই কিন্তু দেখে শেখা উচিত বিভিন্ন যারা অকশনে, এই যে নামগুলো বললাম, যে একটা হুম হাইয়েস্ট বিট প্লেয়ার নিয়েও যে এত সুন্দর একটা ব্যালেন্স টিম করা যায়, সেটা কিন্তু লখনৌ দেখিয়েছে। তো সেক্ষেত্রে হুম ক্যাপ্টেনশিপের ওপরে নির্ভর করবে ঋষভ পান্ত কিভাবে ক্যাপ্টেন্সি করায়। তা আমার মনে হয় হুম লখনৌ এর একটা চান্স আছে প্লে অফে যাওয়া। কারণ তাদের ব্যাটিংটা খুবই স্ট্রং ব্যাটিং, মানে দেখে মনে হচ্ছে আর খুবই স্ট্রং বোলিং, ইন্ডিয়ার ব্যাটিং। বোলিং ইন্ডিয়ার বোলিং মানে এইটা নয় যে ইন্ডিয়ার বোলিং মানে সবকটা কিন্তু ভালো ভালো বোলার, এবং ইন্ডিয়ায় ক্যাপ খেলেছে প্লেয়ার, সবাই। ইন্ডিয়া টিমে খেলা প্লেয়ার। সবাই, হ্যাঁ, সবকটা ক্যাপ প্লেয়ার। হুম। তো এর পরের টিমে যদি আমরা মুভ করি, এর পরের টিমটা হলো আমাদের মুম্বাই ইন্ডিয়ান্স, ওয়ান অফ দ্য ইন্ডিয়ান টিমস। শোনা যাচ্ছে? হ্যালো? শোনা যাচ্ছে, কিন্তু তোর কথাটা শুনে আমার একটু হাসি লাগলো, মুম্বাই ইন্ডিয়ান্স ওয়ান অফ ইন্ডিয়াস টিম। সত্যি তাই। আমার মনে হয় কিছু একটা প্রবলেম হচ্ছে, কারণ আমার স্ক্রিনটা কোনোভাবে ফ্রিজ হয়ে গেছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ বল। হ্যাঁ, আমি ওটাই বলছিলাম যে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু মানে আবারও একবার আগের সিজন একটা হতাশাজনক পারফরমেন্স, আর এবারে যদি ইগোল লড়াই ভুলে, আশা করি সবাই ভুলে গেছে, তাই মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু হুম আগের বারে যে একটা অন্তর্দ্বন্দ্ব হয়েছিল সেইটা ভুলে যদি হুম এবারে খেলে, তাহলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সও প্লে অফে যেতে পারে। মুম্বাই ইন্ডিয়ান্সের যদি টিমটা দেখি, আমি ইন্ডিয়ার টিমের থেকে কিছু আলাদা দেখতে পাচ্ছি না। রোহিত শর্মার সাথে আমি ধরে নিলাম উইল জ্যাক্স ওপেন করছে। অনেকে বলছে রায়ান রিকল্যান্টনকে দিয়ে ওপেন করাবে, বাট আমি ধরছি উইল জ্যাক্স ওপেন করছে। ও, তারপরে তিলক ভার্মা, আমারও মনে হয় সূর্য কুমার যাদব। রিকলেন্টানই ওপেন করবে। রায়ান রিকল্যান্টনই ওপেন করালে তাহলে উইল জ্যাক্সকে তুই কত নম্বরে খেলাবি? উইল জ্যাক্স আমার মনে হয় তোর হার্দিক পান্ডিয়ার আগে আসবে। মানে তুই লোয়ার অর্ডারে উইল জ্যাক্সকে খেলাচ্ছিস? হার্দিক পান্ডিয়ার আগে আসবে উইল জ্যাক্স। তাহলে মানে এরকম তোর কথা সূর্য অনুযায়ী যদি কুমারের পরে। প্লেইং ইলেভেন করি, হ্যাঁ তোর কথা অনুযায়ী যদি আমি প্লেইং ইলেভেন করি, তাহলে সেক্ষেত্রে আমার জন্য থাকছে হচ্ছে রায়ান রিকল্যান্টন, রোহিত শর্মা, রাইট? হুম। তারপরে তিনে আমি আনছি তিলক ভার্মা, চারে সূর্য কুমার, পাঁচে উইল জ্যাক্স, ছয়ে হার্দিক পান্ডিয়া, ঠিক? এবং তারা 7 নম্বরে আনতে পারে রবিন মিন্স বলে একটা প্লেয়ার আছে, রবিন মিন্স। এই প্লেয়ারটার ওপর কিন্তু অনেকেই বলছে লুক আউট ফর, কারণ এই প্লেয়ারটা অনেক ভালো ভালো হিট করেছে, হিটিং ক্যাপাবিলিটি আছে তার ডোমেস্টিক ক্রিকেটে। তো রবিন মিন্সকে কিন্তু তারা দেখতে পারে অ্যাজ আ 7 নম্বরের প্লেয়ার। কোথায় দেখছিস মুম্বাই ইন্ডিয়ান্স ফিনিশ করছে এই বছর? দেখ, মুম্বাই ইন্ডিয়ান্সের একটা বেস্ট সাইনিং হয়েছে হচ্ছে উইল জ্যাক্স, আর একটা হচ্ছে ট্রেন্ট হুম বোল্ট। ঠিক আছে, এই দুটো হুম সাইনিং এর জন্য কিন্তু মুম্বাই আগের বারে যে প্রবলেমটা ফেস করেছিল, এইবারে কিন্তু সেটা করবে না। হুম উইল জ্যাক্সকে কাইন্ড অফ পোলার্ডের রোলটা প্লে করতে দেবে। ঠিক আছে, আর হুম ট্রেন্ট বোল্ট আগে ছিলই। তো সেক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্স অবশ্যই প্লে অফে যাওয়ার টিম। দেখ, এখন আমি কিন্তু তিনটে টিম বললাম প্লে অফে যাবে, একটা হচ্ছে চেন্নাই, একটা হচ্ছে তোর লখনৌ, এবং একটা হচ্ছে মুম্বাই। এরপরেও আরো অনেকগুলো টিম আছে, ব্যাঙ্গালোর আছে, তোর হুম কলকাতা আছে, হায়দ্রাবাদ। আমি বলছি এরা যাবে না, আমি বলছি না যে এরাই যাবে মুম্বাই টুম্বাই, আমি বলছি এদের হুম চান্সেস আছে। আমি বলেছিলাম যে চেন্নাইয়ের একদম চান্সের 70% চান্স আছে, আর আমি লখনৌকে বলেছিলাম, বাট মুম্বাইয়েরও কিন্তু 60 থেকে 70% চান্স আছে প্লে অফে যাওয়া। এবার তোকে আমি বলি, যদি মুম্বাইয়ে 4টে বিদেশি খেলাতে হয়, তুই কাদের খেলাবি? আমার জন্য 4টে বিদেশি হবে। যদি তুই রায়াল রিকল্যান্টনকে নিস, সেক্ষেত্রে রায়াল রিকল্যান্টন, আহ, উইল জ্যাক্স, মিচেল স্যান্টনার, আর ট্রেন্ট বোল্ট। এটা কি তোর 4জন হ্যাঁ, বিদেশি আমার এই জন্য 4জনই হবে সেম, তো? আমার সেম। আমি মিচেল স্যাটনারকে খেলাবোই, বিশেষ করে মিচেল স্যাটনারের যে আমি চ্যাম্পিয়ন্স ট্রফি যে পারফরমেন্স দেখলাম, তো বিশেষ করে আমি স্যাটনারকে তো খেলাবোই। হুম।
আর যদি কোথাও গিয়ে রায়াল রিকলেন্টনকে না খেলানো হয়, সেক্ষেত্রে কিন্তু মুজিবুর রহমানকেও খেলাতে পারে অ্যাজ আ স্পিনার। কারণ তুই যদি দেখিস, না, সেটা ডিপেন্ড দুটো করবে। স্পিনার হয়ে সেটা ডিপেন্ড করবে যদি যদি গুজরাটের মাঠে যায় আর এর মাঠে যায়, চেন্নাইয়ের মাঠে যায়, তাহলে খেলাতে পারে। চেন্নাইয়ের মাঠে। হ্যাঁ। বাট ওয়াংখেড়েতে তো এই টিমটাই খেলছে। বোলিং যদি দেখি, এবার বোলিংটা যদি দেখা হয় মুম্বাইয়ে, ট্রেন্ট বোল্ট, জাসপ্রীত বুমরা, দীপক চাহার, মিচেল স্যান্টনার, 16 ওভারের একটা স্ট্রং ব্যাংক খেলা শেষ, মুম্বাইয়ের কাছে। খেলা শেষ। আমার মনে হয় এর থেকে বেশি আর কিছু বলার নেই, এখানেই খেলাটা শেষ হয়ে যাবে। আর আর যে 4 ওভার থাকবে, সেই 4 ওভার করার জন্য আমি করণ শর্মাকেও খেলাতে পারি। হার্দিক পান্ডিয়া নিজে বল করতে পারে। তো মুম্বাইয়ের কাছে, মুম্বাইয়ের আমি টিমটা তোকে বলছি অ্যাকচুয়ালি ভাই, এইবারে স্টার টিম। আমি তোকে বলছি, এবং আপনারা দর্শকরা যারা যারা দেখছেন তাদের বলছি যে ফুটবল স্কোর দেখার জন্য রেডি হয়ে যায়। ফুটবল স্কোর দেখার জন্য রেডি হয়ে মানে যায়। 3-0, 4-0 এইগুলো বলছিস কি? 4-1। 4-4, 3-3, ঠিক আছে, 3-2, এটা রেডি হয়ে যান আপনারা। না, হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিটাকে কেমন দেখছিস এই বছর? কারণ হার্দিক পান্ডিয়া গত বছর প্রচুর হেট পেয়েছিল, কিন্তু তারপর থেকে সে দুটো আইসিসি ট্রফি জিতে গেছে। এই বছর আমার মনে হয় না ফ্যানেদের তরফ থেকেও তার জন্য কিছু হেট রেট থাকবে বলে। হার্দিক আমার পান্ডিয়ার মনে হয় না ক্যাপ্টেন্সি করবে, কিভাবে দেখছিস? আমার মনেও হয় না করবে, আমার মনেও হয় না করবে। না, মানে আপনি যথেষ্ট ক্যাপ্টেন্সিটাকে ম্যাচিওর কিভাবে অডিয়েন্স। দেখছিস তুই? হুম। দেখ, হার্দিক পান্ডে যদি সূর্যকুমার যাদবের অধীনে টিম ইন্ডিয়াতে খেলতে পারে, তাহলে সেক্ষেত্রে আমারও মনে হয় হুম। সবাই হার্দিক পান্ডেকে সাপোর্ট করবে। তা হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন, অ্যান্ড সূর্য কুমার যাদব ভাইস ক্যাপ্টেন। বাই দ্য ওয়ে, প্রথম ম্যাচে কিন্তু সূর্য কুমারই ক্যাপ্টেন্সি করবে, কারণ হার্দিক পান্ডিয়া খেলছে না স্লো ওভার রেটের জন্য। তো মুম্বাই একটা স্টার স্টার্টেড টিম কোথায় ফিনিশ করছে দেখতে পাচ্ছিস মুম্বাই? টপ 2 এর মধ্যে মুম্বাই থাকবে। টপ 2? আমার তো মুম্বাইয়ের এবছর চ্যাম্পিয়ন ম্যাটেরিয়াল মনে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। মানে যা টিম বানিয়েছে, মুম্বাই আমি ইন্ডিয়ান্সকে প্লে অফের কোনোভাবেই ক্ষেত্রে বললাম, মানে চ্যাম্পিয়নদের এই তো পয়েন্টস টেবিলে বললাম, পয়েন্টস টেবিলে। হুম। তো এর পরের টিমে আমরা মুভ করছি, সবচেয়ে বেশি পার্স নিয়ে অকশন টেবিলে নামার সেই টিম, সেটার নাম হচ্ছে পাঞ্জাব কিংস। তো পাঞ্জাব কিংস এর যদি আমি টিমটা দেখি, তারা শশাঙ্ক সিং এবং প্রভ সিমরন সিংকে রিটেন করেছিল, দুটোই আনক্যাপ প্লেয়ার। বাকি সব প্লেয়ারকে তারা নিয়েছে। শ্রেয়াস আইয়ার 26.75 কোটি টাকা দিয়ে নেওয়া হয়েছিল। যুজবেন্দ্র চাহাল, হরদীপ সিং 18 কোটি টাকায় আহ, তোর ইয়েতে এসছে, পাঞ্জাবে এসছে। মার্কাস টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কো ইয়ানসন, লকি ফার্গুসন, আজমাতুল্লাহ ওমার জাই। প্লেয়ারটার কথা আমার মাথায় ছিল না, আমরা সকালবেলা যে ডিসকাশন করছিলাম সেখানে। এছাড়াও নানান লোকাল প্লেয়ার আছে, জশ ইংলিশও আছে এই টিম। কেমন দেখছিস পাঞ্জাব কিংস এর স্কোয়াড? অনেক ইমপ্রুভ স্কোয়াড, কিন্তু আমার যা মনে হচ্ছে এই স্কোয়াড নিয়ে ভালো রেজাল্ট করা উচিত। না করতে পারলে তাহলে সিরিয়াস ম্যানেজমেন্টের প্রবলেম আমাকে ধরে নিতে হবে। দেখ, ম্যানেজমেন্টের প্রবলেম আমি এখানে কি বলবো, দেখ একটা ম্যানেজমেন্ট যতটা বেস্ট সম্ভব টিম বানিয়ে দিয়েছে। এই টিমের হুম। যদি না জিততে পারে, তাহলে আমি বলবো যে প্রথমে পাঞ্জাব কিংস 11 পাঞ্জাব ছিল, তারপরে পাঞ্জাব কিংস হয়েছে। এখন এই কিংসটাকে সরিয়ে হুম। দেওয়া উচিত, এই নামটাকে। ওরা নামের দোষ আছে, তাহলে তাহলে সাধু সন্ন্যাসীদের কাছে গিয়ে একটা ভালো নাম সাজেস্ট করা উচিত। কারণ এই টিমটা যদি কিছু না করতে, আমি বলছি না চ্যাম্পিয়ন হবে, বাট অন্তত হুম। 2014-র মতন একটা দাগ তো প্লে ফেলুক। অফ। হুম। একটা দাগ তো প্লে ফেলুক অফ ভাই, অন্তত এই যাতে স্কোয়াড নিয়ে যাওয়া যায়, হ্যাঁ। আর যেখানে তারপরে এত রিকি স্ট্রং পন্টিং একজন কোচ। কোচ। হ্যাঁ, এত স্ট্রং কোচ, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন করার পিছনে শ্রেয়াস আইয়ারেরও যথেষ্ট হাত ছিল, সে ক্যাপ্টেন। তো এমন না যে এমন কোনো আনএক্সপিরিয়েন্স ক্যাপ্টেন তারা নিয়েছে, তারা এক্সপিরিয়েন্স একটা ক্যাপ্টেন নিয়েছে। তার সাথে সাথে মানে এক্সপিরিয়েন্স কোচ, যা এই কোচ ক্যাপ্টেন দুজনেই ট্রফি জিতে। শ্রেয়াস আইয়ার তো এই বছর কিছুই হারেনি, সবই জিতেছে 2024 সালে। আইপিএল, বিজয় হাজারে, সবই। সৈয়দ মুস্তাক। তো
এই আইপিএলটা কি লোডিং তোর মনে হচ্ছে পাঞ্জাবের জন্য আইপিএল লোডিং? কাপ জিতবে কিনা আমি এখন বলতে পারছি না, বাট ভাই প্লে অফ তো যাওয়া উচিত। চারজন বিদেশি কে কে হবে? মার্কাস অবশ্যই সেটা স্টোয়নিস, ম্যাক্সওয়েল, গ্লেন স্টয়নিস, ম্যাক্স। মার্কো ইয়ানসন আর জস ইংলিশ। কোথাও গিয়ে কি আজমাতুল্লাহ ওমর ভাইয়ের চান্স হতে পারে? সেক্ষেত্রে ওপেনারে একটা স্লট তোকে নয় অন্য কাউকে দিয়ে করাতে হবে। মানে ইন্ডিয়ান ওপেনার দিয়ে আমাদের যেতে হবে। হ্যাঁ, একটা প্লেয়ারকে নেওয়া সেটা হয়েছিল, তোর কতটা হয়তো যাবে। মনে নেই। হ্যাঁ, আমি তোকে বলি, প্রিয়াংশ আরিয়া বলে একটা প্লেয়ারকে নেওয়া হয়েছিল 4 কোটি টাকা, 3.80 কোটি টাকা দিয়ে। তো ওই প্লেয়ারটাকে যদি ওপেন করায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের লোয়ার ডাউন দ্য অর্ডারে একটা অপশন খুলে যাচ্ছে। দেখা যাক কি ইয়ে করে। বাট মেন দরকার নেই, আমার মনে হয় লোয়ার মেন ডাউন দ্য ফ্যাক্টর। অর্ডারে তুই যদি টিম দেখিস তাহলে তুই ভোরে ভোরে অপশন পাবি, ভোরে ভোরে অপশন পাবি। ম্যাক্সওয়েল আছে, হুম। স্টয়নিস আছে, ইয়ানসেন আছে। তিনজনই ব্যাটিং করতে পারে। নিহাল ওয়াদেরাও কিন্তু ভালো প্লেয়ার। নিহাল ওয়াদেরাকে আমরা মুম্বাই ইন্ডিয়ান্সে দেখেছিলাম। নিহাল ওয়াদেরাও কিন্তু ভালো প্লেয়ার। তো অনেকটাই ডিপেন্ড করছে কিন্তু শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সি এবং রিকি পন্টিং এর কোচিং এর উপর। কারণ পাঞ্জাব যে খারাপ টিম পায় প্রত্যেক বছর এটা বলা ভুল। পাঞ্জাবের টিম কিন্তু প্রত্যেক বছরই তারা ভালো চেষ্টা করে, বাট সামহাও সেটা ওয়ার্ক করে না। তো পাঞ্জাব কিংস কোথায় দেখছিস ফিনিশ করছে প্লে অফে তো যাওয়া উচিত। প্লে অফ? দেখা যাক। আমার মনে হয় পাঞ্জাব যদিও বা স্টার্টিং ভালো করে, প্লে অফসে যেতে পারবে কিনা এটা নিয়ে একটা ডাউট থাকছে। যদিও স্কোয়াড তাদের চ্যাম্পিয়ন হওয়ার মতনই আছে। এর পরের টিম যারা কিনা তুই অনেক ক্রিটিসাইজ করেছিস যাদের নিয়ে, তাহলে বলি পরের টিমের নাম হচ্ছে রাজস্থান রয়্যালস। প্রথমবারের চ্যাম্পিয়ন, তারপর থেকে আর চ্যাম্পিয়নশিপের ধারে কাছে যায়নি। 2022-এ অবশ্য রানার্স আপ হয়েছিল। অনেকবারই প্লে অফ খেলেছে, বাট 2022-এ তারা খুব ভালো খেলেছিল, রানার্স আপ হয়েছিল। বাট এই বছর তারা কিভাবে অকশন করেছে আমি জানি না। অশ্বিন চাহাল দুটো প্লেয়ার ছিল, দুটো স্ট্রং স্পিনার, ইন্ডিয়ান স্পিনার ছিল, তাদের দুজনকেই ছেড়ে দিয়েছে দেখ এবং তার রাজস্থান রয়্যালসকে বদলে নিয়ে আমি তারা। বেশি কথা বলবো না। দেখ রাজস্থান রয়্যালসকে নিয়ে হুম। বেশি কথা বলবো না, কারণ অনেকটা বড় হয়ে যাবে। তো হুম। রাজস্থানকে নিয়ে একটাই বলার কথা যে সেম অ্যামাউন্ট, কাইন্ড অফ সেম অ্যামাউন্ট নিয়েই কিন্তু হায়দ্রাবাদ হুম। নেমেছিল। আপনারা হায়দ্রাবাদের হুম। টিমটা দেখুন আর রাজস্থানের টিমটা দেখুন, পার্থক্য বুঝে যাবে। হুম। 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 একদম একদম। এখন রাজস্থান রয়্যালস এর কাছে মেন প্রশ্ন হলো, রাজস্থান রয়্যালস যে টিমটা করেছে, হিটার একজনই। এখানে হিটার প্লেয়ার, হিটিং এবিলিটির প্লেয়ার লোয়ার ডাউন দ্য অর্ডারে একজনই আছে, সেটা হচ্ছে সিমরন হেটমায়ার। এছাড়া কোনো আমি হিটিং ক্যাপাবিলিটির প্লেয়ার দেখছি না। দুটো ইন্ডিয়ান স্পিন বোলার ছিল, অশ্বিন আর জাদেজা। তাদেরকে রিপ্লেস করা হয়েছে দুটো শ্রীলঙ্কার স্পিন বোলার দিয়ে, মাহিশ থিকসানা, ওয়ারিন্দু হাসারাঙ্কা। এরা দুজন যদি খেলে তার মানে শিওর শট তো দুটো বিদেশি স্লট এখানেই চলে যাবে। এক্ষেত্রে সিমরন হেটমার একটা শিওর প্লেয়ার যে খেলবেই, আর জোফরা আর্চার যাকে 12.50 কোটি টাকা দিয়ে নেওয়া হয়েছে। তো এক্ষেত্রে তুই কোথায় দেখছিস এর টিমটাকে, রাজস্থান টিমটাকে? হ্যাঁ, রাজস্থানের চারটে ব্যাটসম্যান প্রায় আছে, তো সঞ্জু স্যামসং, যশস্বী জয়সওয়াল, রিয়ান পারাগ। এই তিনটে ব্যাটসম্যান তো এটা তো ধ্রুব খেলছেই, ওপরে জুড়েল। তোমার স্লট অলরেডি পূরণ হয়ে ধ্রুব জুড়ে। তো চারটে প্লেয়ার এদের আছে, এদের ব্যাটিং এর দিক থেকে এরা ইন্ডিয়ারই ব্যাটসম্যান করবে। তো বোলিং এ তাই জন্য এরা বিদেশি প্লেয়ারকে খেলাবে। সেটা নট অ্যান ব্যাড অপশন, বাট তাও ডিসঅ্যাপয়েন্টিং রাজস্থানের ছক দেখে বা অপশনের প্ল্যান দেখে ডিসঅ্যাপয়েন্ট। আর একটা প্লেয়ার আছে, সরি সরি, আর একটা প্লেয়ার তুই ভুল করছিস। এই ব্যাটিং লাইন আপের মোস্ট প্রবাবলি নাম্বার 3-এ এই প্লেয়ারটাই খেলবে, নীতিশ রানা। হ্যাঁ, আমার মনে হয় নাম্বার 3-এ খেলবে, কারণ হ্যাঁ খেলতে পারে। সঞ্জুকে তাহলে ওপেন করতে কারণ হবে, হতে পারে। হুম। হ্যাঁ, জয়সওয়াল আর এ যদি ওপেন করে সঞ্জু স্যামসন, তা সেক্ষেত্রে তো 3 নম্বরে তোকে নীতিশ রানা, 4 নম্বরে ধ্রুব জুরেল, 5 নম্বরে রিয়ান পারাগ, 6 নম্বরে সিমরন হেটমায়ার। এটাই আমার মনে হয় মোস্ট প্রবাবলি থাকবে। এখানে 7-8 কি হুম। হয়, মহেশ তিক্সানা আর ওয়ানিন্দু হাসারাঙ্গাকেই খেলাতে হবে। স্পিনারটা তাদের বিদেশি খেলাতে হবে, আর স্পিনারে ইন্ডিয়ান অপশন তারা নেয়নি। একটা কুমার কার্তিকেয়া বলে প্লেয়ারকে নিয়েছে, বাট মেন মেন লিগে খেলা প্লেয়ার কোনো নেই তারা। বোলিং এও যদি তুই দেখিস,
বোলিং এ তারা দুটো অ্যাকচুয়ালি অপশন ক্রিয়েট করেছে, এক হচ্ছে জোফরা আর্চার, দুই তার রিপ্লেসমেন্ট হিসাবে মোস্ট প্রবাবলি ফাজাল হক ফারুকিকে তারা নিয়েছে। জোফরা আর্চারের রিপ্লেসমেন্ট, দুজন একসাথে কখনোই প্লেইং ইলেভেনে খেলতে পারবে না। এছাড়া যদি এই টিমটাতে আমি লক্ষ্য করি, জোফরাকে সাথ দেওয়ার মতো বোলার আছে সন্দীপ শর্মা, আর কিন্তু কোনো ভালো ফাস্ট বোলারও আমি দেখতে পাচ্ছি না। মানে রাহুল দ্রাবিড় এসে কিন্তু টিমটাকে আবার সেই একটা প্র্যাকটিস গ্রাউন্ডের মতনই ট্রিট করছে, এখান থেকেই হয়তো কোনো প্লেয়ার ক্রিয়েট করবে যে ইন্ডিয়ান টিমে যাবে। বাট ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ মেন লিগে খেলার মতো কিন্তু প্লেয়ার খুব কম আছে। দেখা যাক। আর তুই কোন প্লেয়ারটার ওপর লুক আউট করছিস এই টিমটার, মানে কোন প্লেয়ারটার ওপর তোর নজর আছে? জয়সওয়াল অবশ্যই একটা অবশ্যই মেক অর ব্রেক সিজন হতে পারে। এমন হ্যাঁ, দেখা যেতে পারে জয়সওয়ালই যে কিছু একটা জয়সওয়াল করতে হয়তো পারে। নিজের দমে অনেকগুলো ম্যাচ জিতিয়ে দিতে পারে। দেখা যাক, সবকিছু ডিপেন্ড করছে। কোথায় ফিনিশ হতে দেখছিস, প্লে অফ? না। তো আমাদের এপিসোডের একদম শেষের দুটো টিম আমরা চলে এসেছি। লাস্ট, সেকেন্ড লাস্ট টিম রয়্যাল টিমই, যেটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। একটু আগে রাজস্থান রয়্যালস নিয়ে কথা হচ্ছিল, এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলি, রজত পাটিদার, ইয়াশ দয়াল তিনজনকে রিটেন করা হয়েছিল। রজত পাটিদার রিটেন প্লেয়ারকেই তারা ক্যাপ্টেন করেছে। এছাড়া তারা ফিল সল্ট, লিয়াম লিভিংস্টন, জিতেশ শর্মা, জশ হেজেলউড, রাসিক সালাম, সুইয়াস শর্মা, কুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, নুয়ান থুসারা, জেকব বেথেল, স্বস্তিক চিকারা, দেবদত্ত পাডিক্কাল, এরকম লুঙ্গি ইঙ্গিডি, এরকম বড় বড় নাম কিন্তু প্লেয়ার নিয়েছে। রাজত পাটিদারের ক্যাপ্টেন্সি, বিরাট কোহলির প্রেজেন্স এবং ফিল সল্ট, জেকব বেথেলের মতো, লিয়াম লিভিংস্টনের মতো ইংলিশ প্লেয়ার, কোথায় দেখছিস আরসিবি ফিনিশ করছে এই বছর ফার্স্ট চ্যাম্পিয়নশিপ? 5 নম্বরে। 5 নম্বরে। মানে তুই প্লে অফসও দেখছিস না? ধারে কাছে পৌঁছাবে, বাট ওই জন্য বললাম 5 নম্বরে। তা এইটা বলার কারণ কি, 5 নম্বর বলার কারণ তুই নিশ্চয়ই কোনো উইক পয়েন্ট খুঁজে পাচ্ছিস যার জন্য তুই এই কথাটা বলছিস। তা আমার আমার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে কলকাতা, তোর হচ্ছে হায়দ্রাবাদ, মুম্বাই আর চেন্নাই, এই চারটা টিম প্লে অফে যাবে আমার মনে হচ্ছে ভাই, কেন জানি না, মানে শুরু হয়নি এখনো, মানে একটা ফিলিংস আসছে। দেখ, এই ভিডিওটা তো তুই ছাড়বি, দেখা যাক এটা হয় কিনা। না, পরে আমাকে এখানে সেটা কি তো গালাগাল ঠিকই। দেবেন রয়্যাল চ্যালেঞ্জার্স এর ফ্যানেরা। না না, সেটা তো ঠিক, দেখ সেটা না, বাট তা কিছু এবারে তো উইক এবারে পয়েন্ট আমি আছে, তোকে দেখ কি লিয়াম। এবারে আমি তোকে কি বলবো যে হ্যাঁ হ্যাঁ, বল। ব্যাঙ্গালোরকে যদি বলি প্লে অফে যাবে, ব্যাঙ্গালোর যদি প্লে অফে যাবে, হুম। তাহলে তুই কাকে এখান থেকে সরাবি, তুই বল? কাকে সরাবি, কলকাতাকে সরাবি? না, সরানোর বিষয় নেই, বাট আমি এখন ব্যাঙ্গালোর নিয়ে ডিসকাশন হচ্ছে। ব্যাঙ্গালোর নিয়ে যদি আমি বলি, তো পাঁচ ব্যাঙ্গালোরে যে পাঁচ লিয়াম লিভিংস্টোন, তারা অনেকটা দাও খেলেছে। আমার এই একটাই ডাউট আছে যে লিয়াম লিভিংস্টোনের কম বা কিছু তেমন একটা আমরা দেখিনি রিসেন্ট টাইমসে, অন্তত আইপিএল এ বল বা ইংল্যান্ডের হয়ে ন্যাশনাল আরে টিমে বল, দেখিনি দেখিনি। যখন, তুই কেন বারবার লিয়াম লিভিংস্টোন বলছিস? ও তো ফর্ম তো আমরা দেখিনি। তুই এমন করছিস যেন সচিন আম- টেন্ডুলকার নাকি। হয়তো হয়তো আরসিবি ম্যানেজমেন্ট কিছু দেখেছে ভাই। ফার্স্ট রাউন্ডে অনেকগুলো প্লেয়ার ছিল, সবাইকে সবাইকে না নিয়ে সবার জন্য ওয়েট করে এই আরসিবি ম্যানেজমেন্টই কিন্তু একটা ম্যানেজমেন্ট ছিল যে ভেঙ্কটেশ আইয়ারের পিছনে কন্টিনিউয়াস প্যাডিং করেছিল, লাস্ট অব্দি পায়নি, এবং তারপর লিয়াম লিভিংস্টনকে তারা নিয়েছিল। তো সেই জন্যই আমি বারবার বলছি, এক কলকাতার মূর্খামির জন্য তারা ফিল সল্টকেও পেয়েছে। তো ফিল সল্ট, বিরাট কোহলি, রজত পাটিদার, টপ থ্রি কিন্তু খুব স্ট্রং লাগছে। চারে যদি লিয়াম লিভিংস্টন, পাঁচে জিতেশ শর্মা হয় এবং ছয় কুনাল পান্ডিয়াও যদি হয়, সাথে টিম ডেভিড, ব্যাটিংটা কিন্তু আমার স্ট্রংই লাগছে এই বছর। এবং বোলিং এ যদি আসি, বোলিং এর ক্ষেত্রেও আমি যদি যাই, সেক্ষেত্রে আহ জশ হেজেলউড ডেফিনেটলি খেলবে, ভুবনেশ্বর কুমার ডেফিনেটলি খেলবে, তার সাথে কোথাও একটা গিয়ে রাসিকদার সালাম বলে যে প্লেয়ারটাকে তারা নিয়েছে তাকে খেলাতে পারে। স্বপ্নীল সিং আছে, নুয়ান থুসারা এরকম ভাবে বোলিং করে মালিঙ্গার মতো। দেখতে হবে, বোলিংটা নিয়ে আমার ডাউট আছে, কারণ আরসিবির যে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডে কিন্তু বোলিংটা ম্যাটার করবে। আর স্পিনার বলতে তাদের কাছে মানে টপ রাউন্ডের স্পিনার একজনই আছে,
কুনাল পান্ডিয়া ও তার সাথে সুইজার শর্মা কেকেআর থেকেই উঠেছে। দেখতে হবে, আরসিবির বোলিং নিয়ে ডাউট আছে। তোর কি মনে হয়? 5 নম্বর। একই কথা বলছে অয়ন, 5 মানে ও ধরেই নিয়েছে আরসিবি কোয়ালিফাই করবে না। ভেরি গুড। এবার যদি আমি আসি লাস্ট টিম, কারণ কেকেআর নিয়ে অলরেডি আমার ভিডিও দেওয়া হয়ে গেছে। তো অয়নের চ্যানেলেও অয়নের ওপিনিয়ন দিয়ে কেকেআর নিয়েও ভিডিও দিয়ে দিয়েছে। তো আমরা লাস্ট টিম যেটা নিয়ে ডিসকাশন করব, আমি বুঝে গেছি সব কিছুতে হিন্ট অয়ন দিয়ে দিয়েছে। এটা হচ্ছে অয়নের ফেভারিট টিম এই বছর আইপিএল এর জন্য। কাভিয়া মারানের ওপর অয়নের ক্রাশ আছে, আমি জানি ভালোভাবে। তো এটা হচ্ছে অয়নের ফেভারিট টিম, সেটা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আমি যদি ব্যাটিং লাইন আপ দেখি, ট্রাভিস হেড, অভিষেক শর্মা, 3 নম্বরে ঈশান কিষান, 4 নম্বরে নীতিশ কুমার রেড্ডি, 5 নম্বরে হেনরিক ক্লাসেন। মানে বোলাররা বল করতে আসবে না আগেই উইথড্র করে দেবে। দেখ, যখন নীতিশ কুমার রেড্ডিকে আউট করবে বোলাররা, মানে তারপরে হুম ভাববে যে এখনো 5 নম্বরে ক্লাসেন আসছে, ঠিক আছে, এখনো হুম ক্লাসেন 5 নম্বরে আসছে। আমার মনে হয় মানে হায়দ্রাবাদ 300 গন্ডি টপকাচ্ছে, মানে কিছু বলার না, নেই মানে আলাদা করে। মানে কোন টিম এই বিষয়টাকে গুরুত্ব কেন দিল না আমি সেটা ভাবছি। ট্রাভিস হেড, অভিষেক শর্মা ওপেন করছে, তার সাথে তারা ঈশান কিষানকেও নিয়ে নিল। কোন টিম ফাইটই করতে পারলো না ঈশান কিষানের জন্য। ঈশান কিষানকে তারা নিয়ে নিল, নীতিশ কুমার রেড্ডি অলরেডি তাদের টিমে আছে। তারপরে হেনরিক ক্লাসেন, কি বলবো, মানে এই টিমটা নিয়ে আমার মানে এই টপ 5, মানে ইতিহাসে, আইপিএল এর ইতিহাসের মনে হয় সবচেয়ে স্ট্রং টপ 5 হচ্ছে এই সানরাইজার্স হায়দ্রাবাদের টপ 5। ডিস্ট্রাকটিভ, বোলিং স্ট্রং এ এর যদি থেকে বড় আসি, কথা ডিস্ট্রাকটিভ। একদমই একদমই তাই। এবার যদি আমি বোলিং এ আসি, বোলিংটা তুই দেখ, রাহুল চাহার, অ্যাডাম জাম্পা, দুটো কোয়ালিটি লেগ স্পিনার। হর্ষল প্যাটেল প্রত্যেক বছর পার্পেল ক্যাপের যে লিস্ট হয় সেখানে থাকে হর্ষল প্যাটেল, মোহাম্মদ শামি। এছাড়া যদি তুই বোলিং এ আসিস, মোহাম্মদ শামি, ভুলে গেছিলাম, ক্যাপ্টেন প্যাট কামিন্স। কোথায় মানে বোলিংও তো খুবই স্ট্রং মনে হচ্ছে। আমি তোকে সেটাই বলি, এমনি এমনি বলিনি রে ভাই, এরা প্লে অফ খেলছে। তুই বলছি, আমি তো মানে বলছি তো এমনি এমনি আমি তো বলিনি। অবাক হব না যদি প্লে অফ স্কেলে মানে চ্যাম্পিয়নের ওই জায়গাটাতেও চলে যায়। প্যাট কামিন্স হয়তো আবার সবাইকে সাইলেন্ট করে দিল, সেটাও হতে পারে। মানে টু স্ট্রং টিম। কিন্তু আমার একটা উইক উইক পয়েন্টও মনে হচ্ছে এই টিমটা দেখে। সেটা হলো, তুই যে টপ 5 এর কথা বললি, আমিও সেই টপ 5 এর কথা বলছি, কিন্তু টপ 5 এর কোনো রিপ্লেসমেন্ট প্লেয়ার এই টিমে নেই। মানে নীতিশ কুমার রেড্ডি যদি চোট পায়, তাহলে এই নীতিশ কুমার রেড্ডির জায়গাটা ফুলফিল করার মতো কোনো প্লেয়ার নেই। ঈশান কিষানের জায়গাটাও সেম, ফুলফিল করার মতো কোনো প্লেয়ার নেই। তো যদি হায়দ্রাবাদ, ফিঙ্গার পাবে না ক্রস, রে ভাই, চোট প্রত্যেকটা পাবে প্লেয়ার না, ফিট থাকে। চোট পাবে না, তুই তো পুরো এটা প্লেয়ার ভাবছিস, কারণ ফিট, তোর এটা ফেভারিট রেডি টিম, আমি হয়ে যায়। বুঝে এবার গেছি ভাই। হায়দ্রাবাদ এবারে ডমিনেট করে আইপিএল ট্রফিটা নেবে, ঠিক আছে। এই চ্যানেলে বা আমার চ্যানেলে সেলিব্রেশন হবে আইপিএল ফাইনালে, আপনারা সবাই চলে আসবেন। ঠিক আছে অয়ব, তাহলে তুই মানে তোর বুঝে গেছি, তোর টপ 4 টিমটা বলে দে একেবারে। এই তো হায়দ্রাবাদ, চেন্নাই, কলকাতা, মুম্বাই, ঠিক আছে। আর ফাইনাল কাদের মধ্যে হচ্ছে, মুম্বাই আর হায়দ্রাবাদ? হ্যাঁ, হতে পারে, হতে পারে, কিছু বলা যাচ্ছে ফাইনাল কিছু, বাট হায়দ্রাবাদ জিতবে এবারে, সম্পূর্ণ বিশ্বাস আছে আমার। মানে তুই মানে বাকি 9টা টিম ডাজন্ট ম্যাটার, তোর কাছে হায়দ্রাবাদই ম্যাটার করছে, তাই তো? যেমন প্যাট জোকস কামিন্স অ্যাপার্ট, একটা জোকস স্টেটমেন্ট অ্যাপার্ট, দিয়েছিল। জোকস অ্যাপার্ট, আমি একটা কথাই বলবো, যেহেতু হায়দ্রাবাদের টিমটায় প্যাট কামিন্স অ্যাজ আ ক্যাপ্টেন, যে হুম ভালোভাবে টিমটাকে ম্যানেজ করে, এবং অবশ্যই তুই যদি পুরো ব্যাটিং লাইন আপ দেখি, দেখ একদিনে 5টা হুম ফেল তোর হচ্ছে আওয়াজটা একটু আটকে যাচ্ছে গো। নীতিশ, ঠিক আছে, তো সেক্ষেত্রে অবশ্যই। তো এই বলে আমি এই ভিডিওটা শেষ করছি। আপনারা দেখলেন আমার আর অয়নের ডিসকাশন থ্রু আউট দ্য আইপিএল। যে কটা আইপিএল এর টিম আছে সে কটা আইপিএল এর টিম নিয়ে। অয়ন তো বলেই দিয়েছে হায়দ্রাবাদ চ্যাম্পিয়ন হবে। আমিও বলছি আমার টপ 4 টিমের মধ্যে কিন্তু আমি ব্যাঙ্গালোরকে ইনক্লুড করছি। চেন্নাই, কলকাতা, ব্যাঙ্গালোর এবং কোথাও গিয়ে আমার মনে হচ্ছে হায়দ্রাবাদ, এই 4টে টিমকে আমি টপ 4-এ দেখতে চাইছি। এবার দেখা যাক কোন 4টে টিম কোয়ালিফাই করে এবং কে চ্যাম্পিয়ন হয়। কেকেআর নিয়ে অলরেডি ভিডিও বানানো আছে, আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আনফিল্টার্ড আলোচনাটা আজকের এখানেই শেষ করছি। এরপর আবার এই আনফিল্টার্ড শোতে দেখা হবে আইপিএল এর পরে।
এর মাঝখানে কিন্তু আমরা মানে আমি আমার চ্যানেলে থ্রু আউট দ্য আইপিএল কেকেআর নিয়ে এবং কেকেআর এর ম্যাচগুলো নিয়ে ভিডিও দেবো। অয়নের চ্যানেলে আপনারা অলমোস্ট সব ম্যাচেরই ভিডিও দেখতে পাবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কোন টিমকে নিয়ে বেশি এক্সাইটেড আপনারা। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অয়নেরও কিন্তু একটা চ্যানেল আছে অয়ন ভাইবস, সেই চ্যানেলটা গিয়েও কিন্তু আপনারা দেখতে পারেন। ও তার হ্যান্ডেলটা আমার এতে দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে, ডেফিনেটলি ওর চ্যানেলটাও চেক করবেন। ক্রিকেট ছাড়াও ফুটবল নিয়েও ভিডিও বানায়। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।